সিলেবাসের এই সাবজেক্টের মধ্যে 19 নাম্বার ক্লাস থেকে শুরু করে 26 নাম্বার ক্লাস পর্যন্ত 27 নাম্বার ক্লাস পর্যন্ত সবগুলা পাওয়ার পয়েন্টের কাজ। মানে একটা পূর্ণাঙ্গ আপনারা মাল্টিমিডিয়া ক্লাস নিতে গিয়ে প্রজেক্টর কানেকশন দেওয়ার পর আপনারা যদি একটা মাল্টিমিডিয়া ক্লাস নেন, তাহলে যে আপনাদের শিক্ষক বাতায়ন মনে একটা গ্রুপ আছে, হ্যাঁ, ওইখান থেকে পিডিএফ গুলা কন্টেন্ট গুলা ডাউনলোড করেন না, ডাউনলোড করার পর আপনাদের অনুযায়ী ওগুলো এডিট করেন, ওইখানে তো সেটআপ দেওয়া থাকে। এডিট করার পর আপনারা কি করেন, স্টুডেন্টদেরকে প্রজেক্টরের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা করার সময় প্রজেক্টরের মধ্যে ওই ক্লাসটা কি করেন, প্রদর্শন করে সবগুলা শেখান, হাতে কলমে প্র্যাকটিক্যাল ছবি দিয়ে সবকিছু তো করা থাকে, ঠিক না? তো ওই কাজটা করার জন্য আমি একটু আগে ওনাকে দেখাইছিলাম প্রয়োজন বোধ। আমি ক্লাস শেষ করার পর প্র্যাকটিক্যালি ভাবে যে প্রজেক্টরের সাথে একটা কম্পিউটার কিভাবে কানেকশন দিতে হয় যাবতীয় ওইগুলো আমি প্র্যাকটিক্যাল ভাবে আজকে আপনাদেরকে আবার দেখাবো। আগে আমি মাল্টিমিডিয়া যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজটা শিখাই, ঠিক আছে? তো দেখানোর পর আপনারা আজকের পর থেকে আপনাদের স্কুলে গিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ইনশাআল্লাহ পরিচালনা করতে পারবেন, ঠিক আছে? তো এখন যে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট থেকে কিন্তু রেডি করা একটা ফাইল কিন্তু ডাউনলোড করেন। সাধারণত রেডি করা ফাইল তো আপনি রেডি করতে জানতে হবে, ঠিক আছে? আমি রেডি কিভাবে করতে হয়, একটা ফাইল কিভাবে ক্রিয়েট করবেন, সবকিছু এ টু জেড পর্যন্ত এক মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রজেক্টরের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পুরাটাই রেডি করে আপনাদেরকে দেখাবো। ওইটা যখন আপনারা প্র্যাকটিক্যালি শিখে ফেলবেন, তখন এডিট করাটা আপনাদের জন্য কোনো ব্যাপারে হবে না। আবার এখনো আবার আপনাদের মধ্যে অনেকে এখন আছে যে কি ওই যে ফাইলটা ডাউনলোড করার পর এডিট করতে গিয়ে ফন্ট মিস্টেক হয়ে যাচ্ছে, এরকম সমস্যাগুলো করেন। হ্যাঁ, তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে রেডি করতে হয় সম্পূর্ণ শিখাবো। এর মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মধ্যে যে আপনার এই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কিভাবে সেটিং করে ওপেন করতে হয় সবকিছু শিখাই দিব আজকে। হ্যাঁ, আজকের ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা একটা অফিস প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এখন ধরেন আমি আজকে শিখাবো যে এই আপনার প্রতিষ্ঠানের এই পরিচিত উপস্থাপন করে চারটা স্লাইডের উপর বা 5টা স্লাইডের উপর একটা ছবি সহ ইমেজ দিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করুন। এটা দিয়ে শেখানো মানে কি, আপনাদের কাজটাও সেম। একটা স্লাইড রেডি করতে যে কাজ, 100টা স্লাইড রেডি করতে সেম কাজ, একটা ছবি ওপেন করে এখানে প্রদর্শন করতে যে কাজ, আর অনেকগুলা প্রজেক্ট এই যে স্লাইডের মধ্যে ছবিগুলো ওপেন করে সেটিং করাটাও সেম কাজ কিন্তু। হ্যাঁ, প্রথমে কি করলাম, যেহেতু প্রশ্ন ছিল প্রতিষ্ঠানের পরিচিত উপস্থাপন করে, তাহলে প্রতিষ্ঠানের নাম আইটিজং কম্পিউটার ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের নামটা করলাম। এই বক্সটা আমার প্রয়োজনে সেটা আমি ডিলিট করে দিব। ডিলিট কিবোর্ড থেকে ডিলিট অপশন আছে, সিলেক্ট করে ডিলিট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিবোর্ডে ডিলিট অপশন আছে। এর মধ্যে আমি আরেকটা স্লাইড নিব, এখান থেকে গিয়ে স্লাইড নিব, আমি কোর্সের নামটা লিখব। যে এক একটা স্লাইড এগুলা, এই প্রথম স্লাইডে নিজের নাম, নিজের প্রতিষ্ঠানের নাম লিখলাম। আর একটা স্লাইড নিয়ে কি করব, আমরা কোর্সের নাম, আমরা কি কোর্স করতেছি, কম্পিউটার টেকনোলজি না, ব্র্যাকেটের মধ্যে আইসিটি লিখতে পারি। এগুলা কাজ আছে, আমি জাস্ট স্লাইডগুলো আগে ক্লিয়ার করি। তারপর আরেকটা স্লাইড নিব, যে স্লাইডের মধ্যে শিক্ষার্থীর নাম থাকবে, ধরেন আরেকটা স্লাইড নিব, যে স্লাইডের মধ্যে একটা ছবি থাকবে। যার আমি এখন কিন্তু স্লাইড নেওয়ার সময় কিন্তু এই ধরনের স্লাইড নিই নাই, ছবি আপলোড করতে পারি, যে এরকম একটা স্লাইড নিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ছবিটা আপলোড করতে বলছে। ছবিটা আমি কোন জায়গায় রাখছি, ওইখান থেকে আমি একটা ছবি আপলোড করে দিতে হবে। দিলাম। ছবির নিচে একটা টাইটেল দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, সেটা নিজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর একটা স্লাইড নিব, যে স্লাইডের মধ্যে আমি থ্যাংক ইউ লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের 5টা স্লাইডের কাজ হয়ে গেছে। এইভাবে আমাদের একাধিক আরো 100টা স্লাইড নিলেও নিতে পারি, কোনো সমস্যা নেই, আমার মূল বিষয়টার উপর নির্ভর করতেছে।
এই তো নিউ স্লাইড থেকে এখান থেকে অনেক রকম স্লাইডের প্রদর্শন আছে থিমের উপর। হ্যাঁ, তার থেকে এই যে সবসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করতে গিয়ে আমরা ফ্রিল্যান্সিং তো শুনছি না, অনলি আপনি পাওয়ার পয়েন্টের উপর যদি দক্ষ হন, ফ্রিল্যান্সিং এর মধ্যে ওখানে ফ্রিল্যান্সার আইডি করে, আপওয়ার্ক আইডি করে শুধু অনলি পাওয়ার পয়েন্টের কাজ করলে অনেক টাকা আছে। এর মধ্যে আমরা জানি ভার্সিটিতে বিভিন্ন রকম পাওয়ার পয়েন্টের প্রদর্শনী হয়, প্রেজেন্টেশন হয়। ওইখানে কিন্তু আপনারা যদি পাওয়ার পয়েন্টের ভালো কাজ পারেন, শুধু এরকম স্লাইড নিয়ে সিম্পল কাজ করলে হবে না, এখানে ভেতরে ডিজাইন গুলা সাউন্ড গুলা যদি ভালো অ্যাটাচ করে মেধা খাটাই এবং নেট থেকে সহ কাউন্ট করে যদি অ্যাড করে যদি একটা ভিডিও রেডি করতে পারেন, এটা কিন্তু একটা ভিডিও ফাইল হয়ে যায়। আমরা যে এই ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম শুনছি না, অ্যানিমেশন সফটওয়্যারের নাম শুনছি না, পাওয়ার পয়েন্টটা হলো ওই অ্যানিমেশন বা ভিডিও এডিটিং সফটওয়্যারের একটা প্রাথমিক লেভেল। আমরা চাইলে ভিডিও এডিটিং কাজ বা অ্যানিমেশনের কাজ না শিখেও সিম্পল পাওয়ার পয়েন্টের উপর নিজেদের অনেক কিছু ভিডিও আকারে প্রদর্শন করতে পারি MP4 ফাইল করে। এটা এটা টোটালি আপনার মোবাইলের মধ্যে বা যে কোনো একটা ডিভাইসের মধ্যে আপনি চাইলে এটা প্লে করতে পারেন। যেমন কি আমি এই যে এই ফাইলটা রেডি করতেছি না, এই 5টা স্লাইড দিয়ে আমি সম্পূর্ণ কাজ শেষ করে একটা ভিডিও ফাইল রেডি করে আমি প্রজেক্টের মধ্যে আপনাদেরকে প্লে করে দেখাবো। তো এগুলা কিন্তু আর্ন করা যায়, অনলাইন থেকে আর্ন করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আবার চাইলে আপনারা অফলাইন থেকে আর্ন করতে পারবেন, কিন্তু নিজেকে পরিচিত লাভ করতে হবে। আপনি প্রথমে কাজ শিখতে হবে এবং এই কাজগুলা কোন জায়গায় আপনাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কাজগুলা কারা কারা করে এ ধরনের মানুষ, যেমন আমাদের প্রতিষ্ঠান অনেক সময় বলে যে উপজেলা থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে যে আমাদের একটা কিছু স্লাইড আছে, এগুলো একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করে দেন, আপনারা কত টাকা নেবেন? কিন্তু আমরা তো অত ব্যস্ততার মধ্যে এগুলো পসিবল না। অনেকে বলে যে আপনারা শিখান সবাইকে, এখন আপনারা আপনারা করতেছেন না কেন, আপনারা পারবেন না কেন? হ্যাঁ, চাহিদা আছে। এখন যে ওনারা তো বুঝতে পারতেছে না যে আমরা শিখাই ঠিক আছে, কিন্তু এটা করতে গেলে একটা এক্সট্রা সময় দিতে হবে। অফিসের কাজের মধ্যে তো এক্সট্রা সময়টা বের করা পসিবল না। হ্যাঁ, এগুলো চাহিদা আছে, অনলাইনে প্রচুর চাহিদা আছে, অফলাইনেও চাহিদা আছে। কিন্তু আপনাকে শো করতে হবে যে কি আপনি কাজটা পারেন। এই ধরনের কাজগুলো করে অনলাইনের ধরেন আপনার একটা আইডি করলেন, ফ্রিল্যান্সিং করা বাদ দিলাম, অনলাইনে একটা ফেসবুক আইডি করলেন, বিভিন্ন রকম গ্রুপের মধ্যে আপনার কাজগুলো কি করলেন, আপলোড করলেন, পাওয়ার পয়েন্ট কেউ প্রেজেন্টেশন করলে দেখবেন যে ক্লায়েন্ট চলে আসতেছে আপনার কাছে। করতে 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 দেখবেন যে যখন অনলাইনে বিভিন্ন রকম গ্রুপে যখন আপনি সেন্ড করলেন, আমরা কিছু কাজের কিছু লেখার টপিকস লিখে দিলেন, যে যে একটা প্রতিষ্ঠানের নাম দিলেন, ধরেন নিজস্ব একটা প্রতিষ্ঠানের নাম দিলেন, হাবিবুল্লাহ হোম হোম কম্পিউটার সার্ভিস, এই ধরনের একটা কিছু একটা নাম দিলেন সুন্দর করে, হ্যাঁ, টিচিং হোম বা এই ধরনের। এখানে কি পাওয়ার পয়েন্ট বিভিন্ন রকম প্রেজেন্টেশন কাজ করছেন, যে এরকম দুই একটা প্রেজেন্টেশন আপনি অনলাইনে কি করলেন, সেন্ড করলেন, তাহলে ওইগুলো যারা দেখলো আপনার কাজের মানটা দেখলো, প্লাস আপনি কি করেন যে কেউ যদি প্রেজেন্টেশন করতে চান যোগাযোগ করে নিচে একটা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন, দেখবেন যে ক্লায়েন্ট আসতেছে। আমার কথা হলো কাজ জানলে আমাদের কিন্তু সব দিকে আমরা কাজে লাগাইতে পারবো, এটা হলো কি চাহিদা আছে। যেমন কি আমি বলি, আপনারা বেশি দূরে যেতে হবে না, খুব কাছে আপনারা ইনকাম করতে পারেন। আমাদের স্কুলের মধ্যেই অনেক টিচাররাই কিন্তু পাওয়ার পয়েন্ট বলতে কিছু জানে না, কম্পিউটারের সিও জানে না। এখন ওনাকে বাধ্যতামূলক মাল্টিমিটার এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে বলতেছে, উনি ডাউনলোড করে যে এডিট করবে সেই জিনিসটাও জানে না। আপনি অর্ডার নেন, আপনি কাজ পারেন, তো এটা তো আপনার একটা কোয়ালিটি। আপনি কাজ পারেন, সেটা যখন ওই আপনার পার্শ্ববর্তী সব টিচাররা জেনে ফেলবে, পার্শ্ববর্তী আরো স্কুলে জানবে, বিষয়টা আস্তে আস্তে প্রসারিত হবে। তখন দেখবেন যে অনেকে বলবে যে আমার যে আপনার সাবজেক্ট না, আমার ওই সাবজেক্টের একটা ফাইল আপনি একটু সেটিং করে দেন। তখন উনি ওই যে ফাইলটা ডাউনলোড করে শিক্ষক বাতায়ন থেকে ওনার নাম দিয়ে আপনি কি করলেন, সেটিং করে দিলেন, আপনাকে একটা অবশ্য পে করবে না, পে করবে। সেই জন্য আমাদের থেকে যে ফ্রিল্যান্সিং এও যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা স্কুলে আছি, সবাই সবাই তো শিক্ষক এখানে। এরপর যে আমরা আবার অনলাইনের মধ্যে অ্যাড করার তেমন প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আমি এক্সট্রা কিছু আর্ন করতে চাই অবশ্যই আমি করতে হবে। আর যদি মনে করি যে আমি নিজের গন্ডির মধ্যে থেকে কিছু আর্ন করব, সমস্যা নেই। আর যদি মনে করি যে আমি শিখলে হচ্ছে, আমি নিজে পরিচালনা করতে পারলে হচ্ছে, তাও কোনো সমস্যা নেই। আমার কথা হলো প্রথম স্টেপ কি, কাজ জানতে হবে, আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে, স্কিল ডেভেলপ করলে আপনি চাইলে মেধাটাকে যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন। এখন আমি 5টা স্লাইড কেন দিলাম, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো যখন আপনারা রেডি করবেন, একটা খাতা নিবেন বা একটা নোট নিবেন, ক্লায়েন্টকে বলবেন যে ফার্স্ট স্লাইড থেকে লাস্ট স্লাইড পর্যন্ত আপনার কয়টা স্লাইড হবে, স্লাইডের উপর ভিত্তি করে আপনার টাকাটা ইয়া হয় আর কি। উপরে খাতার উপরে ফার্স্ট স্লাইডটা লিখবেন, ধরেন এই খাতার উপরে প্রথম স্লাইডটা তো এখানে টাইপ হবে না, জাস্ট লিখবেন। প্রথম স্লাইডে কি হবে, এই প্রথম স্লাইডে আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট হবে, প্লাস কম্পিউটার একটা ব্যানার হবে। তাহলে ব্যানারটা কে দিবে, ক্লায়েন্ট আপনাকে ব্যানারটা দিবে অবশ্যই ব্যাকআপ, আপনি তো ব্যানার করে নেবেন না। হ্যাঁ, ব্যানার আপনি করলে
কস্টটা বাড়বে ক্লায়েন্টের। কিভাবে কস্ট বাড়তেছে, ব্যানার উনি দিয়ে দিলে একরকম কস্ট, আর যদি ব্যানারটা আপনার থেকে করে নিতে হয় তাহলে ব্যানারের কস্ট যোগ হবে। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে কি হবে, ওই যে খাতার মধ্যে নোটের মধ্যে সেকেন্ড স্লাইডে লেখা থাকবে, মানে সেকেন্ড স্লাইডের নিচের লেখাগুলো হবে। এইভাবে করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের চাহিদার উপর ভিত্তি করে প্রথমে খাতায় স্কেচ করে ফেলতে হবে টোটালে কোন জায়গায় কি হবে। এই সেই সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি কাজ শুরু করবেন এবং ক্লায়েন্টকে একটা প্রাথমিক ফাইল দিবেন। উনি কিছু প্রাথমিক ফাইলটা দেখার পর উনি যেখানে যেখানে সংশোধন করতে বলে, কালার ম্যাচিং বা ফন্ট ডিজাইন, ওগুলো সংশোধন করে ফাইনাল ভিউটা দিবেন, আপনাকে উনি পে করে দিচ্ছে। এটা হলো আর্ন করার কথা বললাম। আর আপনাদের স্কুলে আপনাদের নিজেদের কাজগুলো নিজেরা করতে গেলে এইভাবেই করবেন কাজগুলো, ঠিক আছে? কারণ এটা হলো একটা পুরো একটা হিস্টোরি ধরতে গেলে, প্রথম থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে এই যে প্রেজেন্টেশন আকারে তথ্যগুলা তুলে ধরা। যেমন আমাদের একটা অনুষ্ঠান হয় আব্দুল সালাম ফাউন্ডেশনের বাৎসরিক অনুষ্ঠান বৃত্তির, ওই অনুষ্ঠানের মধ্যে আমরা 1.5 মিনিটের মধ্যে 7 বছরের সবকিছু তথ্য তুলে ধরে ফেলি। ওইটা যখন উদ্বোধন করি, উদ্বোধন করার সাথে সাথে এই যে রিসেন্ট যে অনুষ্ঠানটা হয় ওই অনুষ্ঠানের তথ্যগুলো আগে থাকবে, এরপর পিছনে যেতে যেতে একদম প্রথম বছর থেকে 8 বছরের রেকর্ড সবগুলা 1.5 মিনিটে শেষ করে দিই সাউন্ড সিস্টেম দিয়ে। তাহলে যখন উদ্বোধন করার পর 2 মিনিট সবাই নীরবতা পালন করে শুধু ওই প্রজেক্টরটা দেখে থাকে। তাহলে ওই 1.5 মিনিটের মধ্যে আমি 8 বছরের তথ্য উপস্থাপন করছি। তাহলে কি ওই 1.5 মিনিটের মধ্যে গেস্টরা এবং যারা আছে সবাই ওই প্রতিষ্ঠান বা এই সংস্থা সম্পর্কে ধারণা পেয়ে যায় এবং কার্যকলাপ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা হয়। তাহলে আমাদের যে কোনো একটা প্রেজেন্টেশন করতে হবে যে কি জন্য, নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই মানুষকে আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করা। এরপরে স্কুলের মধ্যে কি হয়, এখানে রেডি করার মধ্যে দুইটা বিষয় আছে, আমি একটু পরে রেডি করতে গেলে দেখবেন মাউস ক্লিক এবং অটোমেটিক। আপনি যদি ভিডিও আকারে করেন অটোমেটিক দিতে হবে, মাউস ক্লিক নিয়ে বসে থাকলে হবে না, অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে যাবে। মাউস ক্লিক হলো স্কুলের জন্য, কারণ একটা লেকচার একটা পেজের মধ্যে একটা লেকচার শেষ করতে গিয়ে কি 10 মিনিট প্রয়োজন নাকি 1 ঘন্টা প্রয়োজন হয়, সেটা তো লেকচার দিতে গেলেই সময়ই বলবে। এখন যদি অটোমেটিক দিয়ে দেন 5 মিনিট, একটা 5 মিনিট পরে সেকেন্ড স্লাইডে চলে যাবে অটোমেটিক ট্রান্সফার হয়ে। সেজন্য আপনাকে মাউস ক্লিক রাখতে হবে। হ্যাঁ, আমি দুইটাই শেখাচ্ছি, সমস্যা নেই। এখন সর্বপ্রথম এই স্লাইড এটা নিলাম, এটাকে আমি সেন্টার আনবো, যেহেতু সিঙ্গেল লেখা। আমি কি করলাম, এখান থেকে একটা ডিজাইন চেঞ্জ করলাম, এখান থেকে একটা কালার দিলাম, আর একটু বড় করব। স্লাইড আইটি জন্য গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা তো এগুলো শিখলাম না, সবগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে শেখা আছে। কপি পেস্ট এই জাস্ট এক্সট্রা জিনিসগুলো আমি দিচ্ছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গিয়ে যে স্লাইডের মধ্যে যে এক্সট্রা ফাংশন গুলো আসছে ওগুলো দেখাচ্ছি আমি, সমস্যা নেই। কালার করা, বোল্ড করা, সেন্টার করা, এগুলো তো আমরা জানি, ঠিক না? পাঁচটা স্লাইডের আমি ডিজাইন শেষ করলাম। এরপর আসতেছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে এখানে তেমন কিছু নাই,
শুধু একটা বিষয় আছে, আপনি যদি সাউন্ড দিতে চান, ধরে নেন আমরা এই স্লাইডে গিয়ে একটা সাউন্ড দিব, এখান থেকে সাউন্ড ক্লিপে যাব, এখানে আমাদের নির্দিষ্ট যদি কোনো সাউন্ড থাকে তাহলে সুবিধা হয়, না থাকলে ওই যে নেট থেকে একটা সাউন্ড ডাউনলোড করে নিব। হ্যাঁ যাবে, আপনি যে যে কথাটা যোগ করতে চাচ্ছেন ওইটা আপনি প্রথমে ইয়া করে নিতে হবে, রেকর্ড করে নিতে হবে মোবাইলে বা যে কোনো একটা ডিভাইসে বয়া দিয়ে, যেন বাইরের সাউন্ড গুলা না দেয়। ওইটা নেওয়ার পর আপনার ওই রেকর্ডটা মেলের মাধ্যমে বা কেবলের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে আপনি কম্পিউটারে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে দেখেন গেলাম তো, এই যে রেকর্ডটা কোথায় রাখছেন, ধরে নেন ডেস্কটপে রাখছেন, তাহলে ডেস্কটপে গিয়ে রেকর্ডের ফাইলটা সিলেক্ট করে ওকে করে দিবেন, রেকর্ডটা এই স্লাইডের মধ্যে চলে আসবে। আবার রেকর্ডটা কিন্তু প্রত্যেকটা যে স্লাইডে রেকর্ড সেটিং করবেন শুধু অনলি ওই স্লাইডের মধ্যে এই যে সাউন্ডটা প্রদর্শিত হবে, আরগুলা তো হবে না। এরপর আসতেছে ডিজাইন। ডিজাইনের মধ্যে এখান থেকে একটা আলাদা করে সেট করতে হবে। ডিজাইনটা দেখেন, একটা ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ দিচ্ছি আমি। ওই যদি আপনি এক্সট্রা সাউন্ড সেটিং করেন তাহলে এখান থেকে ইনসার্ট থেকে সাউন্ড থেকে সেটিংটা করতে হয়, বুঝছেন? আর যদি আপনার এক্সট্রা সাউন্ড সেটিং না করেন, এখান থেকে সাউন্ড আমি একটু পর দিচ্ছি। এখান থেকে একটা থিমস দিবেন, থিমস, একটা থিমস সিলেক্ট করলেই প্রত্যেকটা পেজে অটোমেটিকলি থিমস গুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, ডিজাইন থেকে এই এই থিমস এখান থেকে দেওয়া যায়, কিন্তু আমি এখানে ক্লিক করলে অনেকগুলো থিমস আছে, আলাদা আলাদা দেওয়া লাগবে না, একটাতে ক্লিক করলে সবগুলাতে অটোমেটিকলি চলে আসতেছে থিমসটা। হ্যাঁ দেখছেন, অটো চলে আসছে, কিন্তু আসার পর এই লেখাটার সাথে পিছনের লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কালার ম্যাচিং অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন আমি করতে হবে কি, লেখাটা চেঞ্জ করে দিতে হবে, এবং এখানে আরো চাইলে আরো সুন্দর করতে পারি। আমি এখান থেকে সিলেক্ট করে ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে চাইলে আরো চেঞ্জ করতে পারি। পিছনে একটা শেড দিছি, তার থেকে এটা যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে ফরম্যাট একটা টুলস বার আছে, এখানে লেখাকে বিভিন্ন রকম ডিজাইন করার এখানে টুলস গুলা দেওয়া আছে, কালার চেঞ্জ করে করে দেখবেন। এরপর আসতেছে, তাহলে ডিজাইনের কাজ শেষ। এরপর আসতেছে অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে অনেকগুলো কাজ আছে। প্রথমে স্লাইড 1 সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করবেন, করার পর কাস্টম অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করবেন। এখানে ইফেক্ট আছে, এখানে সবগুলা ইফেক্ট দেখেন, অনেকগুলা ইফেক্ট আছে, মোর আছে, এমপ্লয়ি আছে, মোর আছে, এখানে সবগুলা ইফেক্ট। ইফেক্ট মানে কি দেখেন, আমি একটা ইফেক্ট যোগ করলাম, যে ভিতর থেকে লেখাটা আসছিল না, এটা হলো, এগুলাকে বলা হয় ইফেক্ট। হ্যাঁ, জাস্ট এখান থেকে একটা ইফেক্ট ক্লিক করে দিলাম। আপনি একটু এটা করতেছে মনে হয়, না একটু সরে বসলে হবে, এক কোনাকুনি করে। হ্যাঁ, এরপর আসতেছে দেখেন, আমি একই কাজ 5 বার দেখাবো, সমস্যা নাই। এরপর আসতেছে পেজে ট্রান্সলেশন, ক্লিক করলাম এখান থেকে, এটা দেখতে যেরকম ওই যে ট্রানজেকশনটা ওইভাবে করে আসলো, ঠিক আছে। এরপর আসতেছে সাউন্ড। আপনাদের একটু আগে বলছিলাম সাউন্ডের কথা, যদি আপনি পার্সোনাল সাউন্ড ইউজ করেন তাহলে আমাদের ইনসার্ট থেকে সাউন্ড দিতে হবে, আর যদি রেডিমেড ওখানে দেওয়ার সাউন্ডগুলো ইউজ করেন তাহলে ইনসার্টে যাইতে হবে, এখান থেকে গিয়ে এখানে এগুলো সবগুলো সাউন্ড, এই সাউন্ডটা আমি দিলাম। এরপর ফার্স্ট তো করা যাবে না, যেহেতু আমি এখানে দুই ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দুই কাজে ব্যবহার হবে। একটা হলো ভিডিও আকারে, ফার্স্ট যদি হয় খুব দ্রুত প্লে করে চলে গেল, তাহলে দর্শনার্থীরা তো দেখলো না, দর্শনার্থীরা দেখতে হবে, না দেখলে তো এটা আমার প্রচার হলো না। সেজন্য আমি এখানে স্লো করে দিব। এর মধ্যে স্টুডেন্টদেরকে যখন আমি প্রেজেন্টেশনটা ক্লাসে নিব, এটা খুব দ্রুত যদি প্লে হয়ে যায় তাহলে স্টুডেন্টরা তো দেখলো না, বুঝতে হবে তাদের জন্য রেডি করছে। হ্যাঁ, সেজন্য স্লো করে দিব। এখানে দেখেন মাউস ক্লিকার অটোমেটিক, যদি মনে করেন যে এটা একটা প্রোগ্রাম, এই একবার প্লে করলে হয়ে যাবে, জাস্ট 2 মিনিট 1.5 মিনিটের একটা ভিডিও করবেন, তাহলে অটোমেটিক করবেন, অটোমেটিকলি স্লাইডগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখনও কিন্তু ভিডিও করলেও কিন্তু মাউস ক্লিক করতে হবে, তখন একজন অপারেটর বসে থাকতে হবে, একটা স্লাইড প্রদর্শিত হওয়ার পর মাউসটা ক্লিক করলে আরেকটা স্লাইডে যাবে, যেহেতু এটা একটা ভিডিও বানাবেন তখন অটোমেটিক চলে যাবেন।
আর যদি আপনি ক্লাসরুম পরিচালনা করতে চান তখন অটোমেটিক সিলেক্ট করবেন না, তখন মাউস ক্লিক সিলেক্ট করবেন। তার থেকে যতক্ষণ আপনার লেকচার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটা স্থির থাকবে। আপনার লেকচার শেষ হয়েছে, মাউসটা ক্লিক করছেন, সেকেন্ড স্লাইডে ওই যে ওই বইয়ের সেকেন্ড আর একটা প্রশ্ন চলে আসলো। তার থেকে এক একটা স্লাইডে আপনাদের এক একটা প্রশ্ন কিন্তু সেট আপ করা থাকে, ঠিক না? এখন ধরেন আমি অটোমেটিক দিয়ে করতেছি, হ্যাঁ কি বলেন? অটোমেটিক দিয়ে করলাম, এখানে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড স্লাইডে যাবে না, হ্যাঁ স্থির থাকবে। আমি অটোমেটিক করতেছি, এই লেখাটা প্রত্যেক কতক্ষণ সময় লাগতে পারে, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, ঠিক না? আমি 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ড। তাহলে একটা স্লাইডের কাজ শেষ না? সেম সেকেন্ড স্লাইড আবার সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করলাম, করার পর যেহেতু কাস্টম ক্লিক করার কারণে এখানে আমার ইফেক্টের অপশনটা এখানে উপস্থিত আছে, আমি আর কাস্টম ক্লিক করতে হচ্ছে না। এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট, এখানে 4 লাইন 4টা ইফেক্টের অপশন আছে না, যে কোনো একটাতে ঢুকে যে কোনো একটা ইফেক্ট দিলাম। এই যে লেখাটা এখান থেকে একটা মুভ হয়েছে না, এটা হলো ওই ইফেক্টের কারণে হয়েছে। এরপর চাইলে আপনি একটা লেখার উপর একাধিক ইফেক্টও চাইলে আবার ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। দুইটা ইফেক্ট ব্যবহার করছে, এখানে দেখেন লেখার মধ্যে দুইটা ইফেক্ট ব্যবহার এখানে কিন্তু কি আছে, নোট করা আছে। এরপর আসতেছে, কিন্তু এই কাজটা করার সময় লেখা কিন্তু সিলেক্ট করে করতে হবে ইফেক্টটা দেওয়ার সময়। এরপর আসতেছে পেজের ট্রানজিশন। এখান থেকে এই ট্রানজিশন এখানে 5টা শো করতেছে না, আমি এখানে ক্লিক করব, এখান থেকে এটা দিলাম, পেজটা উপর থেকে নামতেছে, এটা হলো পেজের ট্রানজিশন, ঠিক আছে? এখান থেকে একটা সাউন্ড দিব, এখান থেকে স্লো করে দিব, মাউস ক্লিক তুলে দিব, তুলে দেওয়ার পর অটোমেটিক দিয়ে এখানে একটা সেকেন্ড দিয়ে দিব, 4-5 সেকেন্ড বা আমার যতটুকু প্রয়োজন আছে। স্টার্ট স্লাইডটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখান থেকে একটা ইফেক্ট দিব, অথবা আমি স্টুডেন্টটাকে একটা আলাদা ইফেক্ট করব, এরপর নামটাকে আলাদা একটা ইফেক্ট করব। দুইটা ইফেক্ট ইউজ করছি আমি, একাধিক ইফেক্ট ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে একটা সাউন্ড দিব, আচ্ছা সরি, পেজের ট্রানজিশন দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ভাবে পুরো কাজটা করতে হবে। অ্যানিমেশনের মধ্যে একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ, চারটা কাজ, 5টা কাজ, যতগুলো স্লাইডে কাজ করবেন প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। যে প্রথমে পেজের ট্রানজিশন দেওয়া, অ্যানিমেশন দেওয়া, লেখার অ্যানিমেশন দেওয়া, এরপর পেজের ট্রানজিশন দেওয়া, সাউন্ড দেওয়া। হ্যাঁ, সাউন্ড যদি আপনার প্রয়োজন না হয় সাউন্ড দিতে হবে না, নো সাউন্ড থাকবে। আর ফাস্ট থেকে স্লো করে দেওয়া, আর মাউস ক্লিক আর অটোমেটিকের কথা তো আমি আগেই বলছি। যদি স্টুডেন্টদের লেভেলের কিছু হয়, অনেকক্ষণ লেকচার দিবেন, তখন মাউস ক্লিক রাখবেন, অটোমেটিক ক্লিক করার দরকার নাই, সেকেন্ড দেওয়ারও দরকার নাই। আর যদি মনে করেন যে এটা আপনার ভিডিও আকারে প্রদর্শিত করবেন, তাহলে মাউস ক্লিক তুলে দিয়ে অটোমেটিক দিবেন, এটা অটো ভিডিও প্লে হয়ে যাবে, অপারেটর লাগবে না, ঠিক আছে? এর মধ্যে এখান থেকে আমি কি করলাম, একটা সাউন্ড দিলাম, স্লো করে দিলাম, এটা তুলে একটা সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর চতুর্থ নাম্বারের মধ্যে এটা দিলাম, অটোমেটিক দেওয়ার পর এটা দিব। এরপর লাস্ট স্লাইড সিলেক্ট করলাম, আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখন কাজ শেষ হওয়ার পর কিন্তু ফাইলটা সেভ এস কিন্তু আগেই করে নিব আমরা। আমি ফাইলটা সেভ এস আগে করে নিব, আমি সেভ এস করে নেই। এরপর দেখেন স্লাইড শো, আপনি চাইলে স্লাইড শোর মাধ্যমে দেখতে পারেন প্রাথমিক কাজের
বিষয়টা যে পুরা কাজ শেষ হচ্ছে। এটা কিন্তু অটোমেটিক দেওয়ার কারণে এভাবে শো হচ্ছে। ওই যে আমরা একটা স্লাইডের মধ্যে একটা সাউন্ড অ্যাড করছিলাম, প্রত্যেকটা স্লাইডে সাউন্ড অ্যাড করা বা না করা, আর যদি এক্সট্রা ভাবে অ্যাড করেন এভাবে করে আসবে। কিন্তু যে আমরা সাউন্ড অ্যাড করছি না প্রত্যেকটা স্লাইড, সেটা কিন্তু করা হয় না তেমন। সেটা ভিডিও হলে একটা নর্মাল কনসেপ্ট দেওয়া হয়, ক্লাসের মধ্যে তো এটা হবে না। আর আপনি কথা অ্যাড করতে চাইলে এরকম করে অ্যাড করতে হবে, যে এটা করলাম আগে রেকর্ড করতে হবে। হ্যাঁ, আগে রেকর্ড করতে হবে। হ্যাঁ, রেকর্ড করে কম্পিউটার নিতে হবে না, আপনার সাউন্ডটা সরাসরি হবে না। তো আপনার যদি কোনো টপিকস থাকে সেটা আগে রেকর্ড করে নিয়ে কম্পিউটার নিতে হবে। আমি নেক্সটে চলে যাচ্ছি। কাজ শেষ, এসকেপ দিয়ে বের হবো। কিবোর্ডের এসকেপ কর্নারে একটা কি আছে, এসকেপ দিয়ে বের হবে। হ্যাঁ, এটাই হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কিন্তু লাস্ট একটা কাজ, আমরা আমাদের সব কাজ শেষ হওয়ার পর প্রথমে সেভ দিব, ফাইল ওপেন করে তো সেভ এস করে ফেলবো, ঠিক না? আমি সেভ এসটা পরে করলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন সেভ এস এখান থেকে করলাম না, এখন এই যে এখানে ক্লিক না করে পাশের এই চার্টের মধ্যে পাওয়ার পয়েন্ট শো ক্লিক করলাম, শো লিখলাম, সেভ দিলাম, মিনিমাইজ নিলাম, কম্পিউটারে গেলাম, আমাদের সেভ এস করে রাখছি। দেখেন আমার সেভ এস করা ফাইল হলো এই ফাইলটা। আমি এটা ক্লোজ করে দিব। এখন এটা হলো সেভ এস করা ফাইলটা। এই ফাইলটা থেকে আমার ক্লায়েন্টকে প্রথম আমি একটা রেডি করে ক্লায়েন্টকে এটা মেইল করলাম বা ক্লায়েন্টকে এটা পাঠালাম। এটা ডাবল ক্লিক করার সাথে সাথে ফাইলটা কিন্তু প্লে হচ্ছে, এটা ভিডিও ফাইল হয়ে গেছে। হ্যাঁ, এবং এগুলো সেভ এস এমপি4 ফরম্যাটে করা যায়। এবং আরেকটা বিষয় হলো, এটা অফিস 2007 সাধারণত স্কুলের মধ্যে বা মাদ্রাসায় বেশিরভাগ অফিস 2007টা ইউজ করে, সেজন্য আমি 7 এর মধ্যে দেখাচ্ছি। আপনাদের পার্সোনাল যদি কারো কম্পিউটার থাকে তাহলে অফিস 19, 13, 16 যেগুলো আছে সেগুলোর মধ্যে আরো সহজ করে দিছে, প্লাস একের ফাংশন। কিন্তু যে অফিস 13, 16 এর মধ্যে 19 এর মধ্যে লেটেস্ট ভার্সন যেগুলো অফিস আছে সেগুলোর মধ্যে পাওয়ার পয়েন্টের আরো কিছু থিমস যুক্ত করছে, আপনার কাজটা আরো সুন্দর হবে। কিন্তু আমি 7 দিয়ে করানোর কারণ হলো, যেহেতু স্কুলে 7 আছে, আপনারা এখানে তো 7 দিয়ে কাজটা করতে হবে, না হয় ফ্রন্ট মিস্টেক হবে, বিভিন্ন রকম ঝামেলায় পড়তে পারেন। কিন্তু 19, 16ও পারবেন। পার্সোনাল যদি কম্পিউটার থাকে 19, 16 এর মধ্যে আগে কাজ শিখে নেবেন, 7 এর মাধ্যমে 19, 16 এর মধ্যে ট্রাই করতে পারেন, কাজ আরো সুন্দর হবে। এর মধ্যে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে করতে হয় আমাদের ভিডিও তো পাবেন। ইউটিউবের মধ্যে গিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি সফটওয়্যার যদি 19 ইউজ করেন 19 দিয়ে চার্জ দিবেন, দেখবেন যে অনেক ভিডিও পাবেন, ওইখান থেকে দেখবেন আপনার আরো অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, এটা হলো ভিডিও ফাইল। ঠিক আছে, এটা জাস্ট ডাবল ক্লিক করলেই প্লে হচ্ছে। এখন আপনার ক্লায়েন্ট বা আপনি স্কুলের মধ্যে বা নিজের পার্সোনাল কাজটা করার পর দেখতেছেন আপনার এখানে একটা ফলস ভুল হয়েছে, তখন আপনারা ফাইলটা ডিলিট করে দিবেন। এই ফাইলটা এডিট করা যাবে না, কিন্তু এই ফাইলটা এডিট করা যাবে না, এডিটেবল না। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার মূল ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমার ক্লায়েন্ট বা আমার নিজের কাজটা কোন স্লাইডের মধ্যে কোন বিষয়টা ভুল হয়েছে বা লেখা কালার ম্যাচিং হয় নাই, ওই স্লাইডের মধ্যে যাওয়ার পর আমরা কি করব, চাইলে এখান থেকে এডিট করতে পারবো। ক্লায়েন্ট বলতেছে আমাকে এটা একটু চেঞ্জ করে দিন, না আমার পছন্দ হয়নি, বা আমার একটা স্লাইডের মধ্যে এই জিনিসটা ছবিটা চেঞ্জ করতে হবে, ছবিটা এভাবে দিয়েছেন আমার সুন্দর হয় নাই, ছবিটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এই ধরনের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, এগুলা এডিট করবেন। এডিট করার পর সেভ করবেন। সেভ করার পর আবার পাওয়ার পয়েন্ট এডিটটা তো একটু আগে দেখালাম। হ্যাঁ, সিলেক্ট করে আপনাকে যা সমস্যা বলছে, ধরেন আপনার ফ্রন্ট চয়েস হয়নি, ক্লায়েন্ট বলছে আমার ওই ফ্রন্টটা চয়েস হয় নাই, ফ্রন্ট চেঞ্জ করে দেন। হ্যাঁ, করে দিলাম। এরপর বলছে আমার কালার চয়েস হয় না, আমার কালারটাও এই কালার করে দেন, করে দিলাম। এটাকে এডিট এভাবে করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা নিজের কাজটা সুন্দর হওয়ার জন্য যা যা যাবতীয় করার দরকার ওগুলো করব। করার পর প্রথমে সেভ করে ফেলতে হবে। এরপর
সেভ এজ থেকে পাওয়ার পয়েন্ট শুতে গিয়ে আমি যে প্রেজেন্টেশন শো, হ্যাঁ সর্বশেষ এই ফাইলটা ক্রিয়েট হয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো। দেখেন একটু পর দেখবেন আপনি যে আমি যে স্লাইডটা চেঞ্জ করছি ওইটা চেঞ্জ চলে আসছে, দেখছেন? হুম। এটা হলো পাওয়ার পয়েন্টের আমাদের মূল ক্লাসটা, প্রায় 19 নাম্বার থেকে 27 নাম্বার ক্লাস পর্যন্ত এইগুলাই লেখা আছে এখানে টপিকসগুলো। হ্যাঁ, গত ক্লাসে অনলাইনের ক্লাসটা গেছে, ইমেল অ্যাড্রেসের বিভিন্ন রকম ইমেলের ব্যবহারগুলো ভিডিও আছে, আমি দরকার ভিডিওটা আবার আপলোড করব।